সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে পানি বাড়ছে। এতে করে বিপাকে পড়েছে লাখো কৃষক। 5 দিন পর গতকাল হাওরের আকাশে রোদের দেখা মিলেছে। পানিও কিছুটা নেমেছে, তবে আজ সকাল থেকেই মেঘলা আকাশ ও কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি ভাবাচ্ছে কৃষকদের। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাত যদি কমেও যায়, কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটির উন্নতি হতে সপ্তাহ পেরিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে হাওর এলাকায় ডুবে যাওয়া পাকা ধানের আশা ছেড়েই দিয়েছেন কৃষকরা। এসব জমিতে ধান পাওয়ার সম্ভাবনা কম। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে। ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। জেলার ধর্মপাশা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, ধর্মপাশার অবস্থা কেমন দেখছেন? এছাড়া এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কৃষকরা কি বলছেন? কৃষকদের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন আমাদের। মৌটুসী, নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একটি নৌকার মধ্যে আছি। এইটি একটি হাওর, খুব বেশি গভীরের হাওর বলবো না, এটি রাস্তার পাশেই, কিন্তু এই হাওরটি আসলে তলিয়ে গিয়েছে। কৃষকের যে ধান ছিল, যে স্বপ্ন, যে আশা ভরসা ছিল, সেই সব স্বপ্ন আশা ভরসা কিন্তু এই পানির নিচে আছে। এবং আমরা কিন্তু আপনাকে দেখাতেই পারছি যে কৃষকরা আসলে এই পানির নিচের, অর্থাৎ পানির যে ফসল ডুবে গেছে সেই ফসল কাটার যে শেষ চেষ্টা কিন্তু তারা করেই যাচ্ছেন। পানির নিচে ধান, তারপরও তারা কাটার যে অবিরাম চেষ্টা, যদিও এর মধ্যে শ্রমিক পাওয়া যাচ্ছে না। আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, একটু যদি এখানে আসেন, আমরা একটু আসলে তাদের সাথেই কথা বলবো, তাদের থেকে জানার চেষ্টা করব যে তাদের আসলে শেষ যে চেষ্টা ফসল রক্ষার কতটুকু তারা কিভাবে করছেন। আমরা একটু আগে আসলে এটা মেঘলা পরিবেশ দেখেছিলাম, এখন একটু রোদ উঠছে। রোদ উঠলে আসলে কৃষকের মনে এক ধরনের আশাও জন্ম নেয়। আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা আসলে যেহেতু নামতে পারছি না, একটু কষ্ট করে যদি আসেন, একটু যদি বলেন যে আসলে আপনাদের শেষ চেষ্টা কি, সার্বিক কি পরিস্থিতি এই এলাকার? এগুলো পরিস্থিতি খুব খারাপ, কারণ এই হাওরের কোনো নাই, সুইচ গেট নেই। সুইচ গেট না থাকার কারণে এগুলা মানে অনেক পানি জমে গেছে। যদি সুইচ গেটটা থাকতো অত পানি জমে না। অনেক সময় নদীর পানি কম ছিল, তখন সুইচ গেট থাকলে মানে পানিটা আরো কম থাকলে ছেড়ে দিলে। কি পরিমাণ এখানে আপনার ফসল ছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে? মানে হাজার হাজার মানে মন ধান নষ্ট হয়েছে ভাই, উঠানো যায় নাই। উঠানো যায় না, এই জন্য এই সম্পূর্ণ হাওরটাই মানে তলিয়ে গেছে। যে ফসলটা উঠাচ্ছেন, যে ধানটা, সেটা আসলে কি কোনো কাজে আসবে এখন শেষ পর্যন্ত? রৌদ্র না দিলে কাজে আসার কোনো নাই। সব অনেকগুলা এই যে ধান দেখতেন সড়কে, সব ধান মানে ঘেরা এসছে। এগুলা তো ধান মানে ধানও কিনে না। আমরা আরেকজনের সাথে যদি একটু কথা বলি, আপনি যদি একটু আসতেন, যদিও কাজ করছেন, আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলবো। তিনিও দেখছি যে পানির নিচ থেকে আসলে ধান তোলার যে সর্বশেষ চেষ্টা, যেমনটা বলছিলাম যে এলাকার মানুষ আসলে একটি ফসলের উপরে ভরসা করে সারা বছর চলে, এবং তারা বলছিলেন যে তারা বিভিন্ন এনজিও ব্যক্তির কাছ থেকে তারা ঋণ নিয়ে তারা এই ধান আসলে আপনার রোপণ করেছিলেন, যে ধান বড় হওয়ার পর, কাটার পর সেই ধান বিক্রি করে সেই ঋণ ভাঙবেন এবং সারা বছরের তাদের যে খাওয়ার চাল, সে চাল সংগ্রহ করবেন এবং অবশিষ্ট ধান বিক্রি করে তারা সারা বছর তাদের জীবন নির্বাহ করবে। কিন্তু এই ফসল ডুবে যাওয়ার ফলে তাদের যেটা হয়েছে, তাদের কিভাবে ঋণ দিবেন, কিভাবে তাদের সারা বছর তারা এখানে আসলে বসবাস করবেন, সেটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও আমরা আসলে এখন সুনামগঞ্জের মধ্যনগরে আছি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু যদি আগান, যে কি পরিস্থিতি, আপনারা আসলে কতটুকু জমি? পরিস্থিতি হচ্ছে আমাদের এলাকাটা যে এই ফসলটা আছে এখন বর্তমানে আপনার মনে করেন 7 আনা 8 আনা মতো উঠছে, আর বাকি যেগুলো আছে এগুলা তোল হয়ে গেছে। এখন আমরা যেগুলো খাইতে নিয়েছি এগুলো নিয়ে একবারে মানে অসুস্থ অবস্থায় আছি। এগুলো যে শুকাইব কীভাবে, এটারও নিয়েও একটা ইয়েতে আছে। আর চারিদিকে তো খালি পানি আর পানি, পানি ছাড়া তো আর কোনো এদিকে কোনো কিছুই নাই। আর কি করব, এভাবেই আমরা আছি আর কি। ধন্যবাদ। মৌটুসী, শুনছিলেন কৃষকরা কিন্তু বলছিলেন যে তাদের আসলে যে পানির নিচে তাদের ফসল তলিয়ে গিয়েছে, যে কারণে তাদের সারা বছর বা এই আসলে এই ঋণ আসলে তাদের কত বছর টানতে হয় তারাও আসলে সঠিকভাবে বলতে পারছে না। মোটা থেকে বলতে গেলে কৃষকদের এখানে কান্না ভারী হয়ে আসছে, আকাশ বাতাস, এবং নিচে তাদের আশা ভরসা স্বপ্ন ধান সবই কিন্তু তলিয়ে গিয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, সুনামগঞ্জের ধর্মপাশা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধান কাটতে পারলেও মাড়াই ও শুকানোর অভাবে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওরের কৃষক। তারা বলছেন ভেজা ধান না শুকানোয় চারা গজিয়ে গেছে। এক সপ্তাহ পর রোদ উঠলেও এখন চারা গজানো ধান নিয়ে কি করবেন বুঝতে পারছেন না তারা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাখিমারা হাওরের কৃষক জাবেদ আলী খোলায় বসে মাড়াই করা ধানের গজানো চারার জট ছড়ানোর চেষ্টা করছেন তিনি। এবারের বোরো মৌসুমে 20 বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন। অতিবৃষ্টিতে 10 বিঘা জমির ফসল হারালেও পানির সাথে যুদ্ধ করে কাটতে পেরেছেন অর্ধেক ধান। কিন্তু বৈরী আবহাওয়ায় মাড়াই করা এসব ধান শুকানো যায়নি। এতে তার 200 বস্তা ধানে চারা গজিয়েছে। খাওয়ার মতো নাই, শুকাইমর মতো নাই, একবারে দুর্গন্ধ আসছে। এর বাদে ফাঁকি মারা আওরে যা জমিন আছে সব তলিয়ে গেছে ফাইনে। জাবেদ আলীর মতো জেলার সব এলাকায় চারা গজানো ধান নিয়ে বিপাকে কৃষক। কোথাও ধানের গোলায়, কোথাও স্তূপে অথবা বস্তা ভর্তি ভেজা ধানে চারা গজিয়েছে। ধানের তো গেরা উঠে গেছে কি একসাথে রোদের লাগিও ফলাইতে পারলাম না। 10 কানি জমিনের মাঝে আমার 5 কানি জমিন পানি ডুবে, আমি খাটতাম পারছি না। আর অন্য যে ধানগুলা পাইছি ধানগুলো আমি রোদে শুকাইতে মানে বড় কষ্টের মাঝে আছি। এদিকে প্রায় এক সপ্তাহ পর হাওড়াঞ্চলে রোদের দেখা মিলেছে। তবে বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ায় ধান শুকানোর জন্য পর্যাপ্ত জায়গা মিলছে না। তাই বাধ্য হয়ে স্তূপ করে রাখতে হচ্ছে ভেজা ধান। দ্রুত ধান রোদে শুকাতে না পারলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানান কৃষকরা। এবং এই ধানগুলো কোনো কার্যকর হবে বলে মনে হয় না। এরপরে আমরা মনের প্রশান্তির জন্য মূলত আমরা এই ধানগুলো আনছি এত কষ্ট করে। সরকার থেকে কিছু সাহায্য করুন, আমার সংসার চলবার একটা আশা আর কি। এই অবস্থায় বৈরী আবহাওয়া থেকে ফসল রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকবে। অতিবৃষ্টিতে সুনামগঞ্জ জেলার লক্ষাধিক হেক্টর জমির ফসল আক্রান্ত। আর উৎপাদিত 2,23,511 হেক্টর জমির মধ্যে 13,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মনিরা কাজুরি, 71। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে। ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বর্তমানে নদ নদীর অবস্থা কেমন দেখছেন? এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কি বলছেন কৃষকরা? তাছাড়া কৃষকদের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন সবটা। আমাদের সহকর্মী মোহন যেমনটা মধ্যনগর উপজেলার তথ্য জানাচ্ছিলেন, আমরা গতকালকে কিন্তু সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরের তথ্য জানিয়েছিলাম। আমরা এখন আছি সুনামগঞ্জ শহরের তলির একেবারে কাছের একটি হাওর, যেটি যাওয়ার হাওর। এই হাওরে একটু উঁচু এলাকা হওয়ার পরেও এখানে জলাবদ্ধতার মধ্যে কৃষকরা ধান কাটছেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে নিচু এলাকা এখনো জলাবদ্ধতার মধ্যে ধান কাটছেন কৃষকরা। পানি বেড়েছে নদীতে এবং বৃষ্টিপাত না হলেও মেঘলা আকাশ কিন্তু ভাবিয়ে তুলছে কৃষকদের। এখন পর্যন্ত যে ধান কাটতে পেরেছেন কৃষকরা, তারা কিন্তু এই ধান গড়ে তুলতে পারছেন না, শুকাতে পারছেন না, অর্থাৎ বিপাকেই রয়েছেন। এদিকে পানির চাপ কিন্তু নদীতে বাড়ছে। উজান থেকে যে পানি আসছে সেটিতে বাদে অনেক জায়গাতে ফাটল দেখা দিয়েছে। গত রাত থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাদে কাজ করেছেন এমনটা তথ্য জানিয়েছি, স্থানীয়রা কাজ করছেন এমনটা তথ্য জানতে পেরেছি। আসলে কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতায় আক্রান্ত যে ধান আসছে কৃষকরা তুলছেন, আদৌ আসলে কতটুকু তুলতে পারবেন সেটি হচ্ছে প্রশ্ন। মৌটুসী। ধন্যবাদ শহীদ নূর আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ। ঢাকা সহ দেশের 17 জেলায় দুপুরের মধ্যে দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানায় পরবর্তী 48 ঘন্টার জন্য ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 4 দিনের থেমে থেমে বৃষ্টি ও সকাল থেকে ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। অনেক সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। কোথাও কোথাও নোংরা পানি মারিয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
তবে আজ ছুটির দিন ও মে দিবস হওয়ায় রাস্তায় এ সময় যানবাহন ছিল খুবই কম, ফলে ভোগান্তি কিছুটাও কম হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমার সহকর্মী শারমিন নীরা, যুক্ত হব তার সঙ্গে। নীরা, আবহাওয়া নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মোটিশো, আপনি তো আসলে বলছিলেন এর একরকম যে এই নগরীতে আসলে বৃষ্টি হলে, টানা বৃষ্টি হলে গরমে যেমন স্বস্তি হয়, তেমন এক ধরনের ভোগান্তি নিঃসন্দেহে তৈরি হয়। তবে ছুটির দিন হওয়াতে ভোগান্তি খানিকটা কম হয়েছে, অনেক জায়গাতেই জলাবদ্ধতা হয়েছে, আমরাও নিজেরাও লক্ষ্য করেছি। এবং একটু জানাতে চাই যে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় শুধু ঢাকাতেই ৪৭ মিলিমিটার, যেটি সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং ৬টার পর থেকে ১১টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটু পাশাপাশি জানাতে চাই, আজকে ১লা মে, আগামী ৪ মে থেকে ৫ মে পর্যন্ত এই ভারী বর্ষণের পূর্বাভাসও কিন্তু আবহাওয়া অফিস দিচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামে ভারী বর্ষণ হবে। এছাড়া সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাত হবে, এমনটা আবহাওয়া অফিস বলছে। ৫ তারিখের পর থেকে যখন বৃষ্টিপাত কমে আসবে, আপনি জানেন যেটা গরমকাল, বৃষ্টিপাত কমে এলেই আসলে তাপমাত্রা বাড়বে, এমনটা বলছে। পাশাপাশি এক ধরনের সতর্ক বার্তা রয়েছে, এটা যেহেতু প্রি-মনসুনে প্রচুর ঝোড়ো বাতাস হয়, বজ্রপাত হয়, সুতরাং মানুষকে নিরাপদে থাকার আহ্বানও কিন্তু আবহাওয়া অফিসের রয়েছে। একটু বন্যা পরিস্থিতি নিয়ে আমরা জানাতে চাই, যখন স্থানীয়ভাবে টানা বৃষ্টিপাত হয়, তখন স্থানীয় বৃষ্টিপাতের কারণে বন্যার এক ধরনের শঙ্কা থাকে, এবং সেই বৃষ্টিপাত যদি প্রতিদিন গড়ে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং ৩-৪ দিন সেটি আসলে চলমান থাকে, তাহলে ফ্লাড বা আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে। যদিও এটি বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলবে, তেমনটা কিন্তু আবহাওয়া অফিস আমাদের বলছে। অর্থাৎ যেভাবে আসলে টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে, যদি ৪-৫ মে পর্যন্ত এই বৃষ্টিপাত চলে, তাহলে হাওড়ে বন্যার যে শঙ্কা, সেটিও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। একটু জানাতে চাই, নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত এবং সমুদ্র বন্দরগুলিতে এখন পর্যন্ত স্থানীয় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, যেটি হয়তো বিকালে বা সন্ধ্যা নাগাদ খানিকটা পরিবর্তিত হতে পারে। মৌটুসী, ধন্যবাদ নীরা আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা। আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস আজ। দিবসটি উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষই একটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি। শ্রমিকদের নিরলস পরিশ্রমে শিল্প, কৃষি, অবকাঠামো ও অর্থনীতি গড়ে ওঠে। তাই শ্রমিকদের জীবন মান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই ধারাবাহিকতায় শ্রমিকদের ন্যায্য অধিকার সমুন্নত রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার। আশুলিয়ার বাইপাল মোড়ে শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের উদ্যোগে পতাকা র্যালি ও সমাবেশ করছেন শ্রমিকরা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ ইসলাম অনেক। পতাকা র্যালিটি কতক্ষণ পর্যন্ত চলবে, তাছাড়া এখানে আগত শ্রমিকরা কি বলছেন জানাবেন। মোটরসি, আজ কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ১লা মে মহান শ্রমিক দিবস। সেই শ্রমিক দিবসে কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকদের যে সকল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে র্যালি ও সমাবেশ করেছেন। কিছুক্ষণ আগে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের পক্ষ থেকে কিন্তু একটি পতাকা র্যালি করা হয়েছে, যেটি বাইপেল থেকে কিন্তু পল্লী বিদ্যুৎ পর্যন্ত প্রদক্ষিণ করে আবার বাইপেলে এসে তারা এখানে অবস্থান নিয়েছে। এখানে তারা মে দিবসের ৭টি দাবি নিয়ে কিন্তু এখানে তারা রয়েছেন। আমরা কিন্তু দেখেছি যে এখানে যারা বিভিন্ন কলকারখানার শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো যে আজকে কি কি দাবি দাওয়া নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন ১৪০তম মে দিবসে আমরা এবারের দাবি, আমাদের ৭ দফা দাবি। প্রথম হলো বিজেএমই ডাটাবেস বিলুপ্ত, কারণ এই বিজেএমই ডাটাবেসের মাধ্যমে আমাদের শ্রমিকদেরকে হয়রানি করা হচ্ছে, কালো তালিকা করা হচ্ছে, যে কারণে আমরা দাবি করেছি প্রথম দাবি বিজেএমই ডাটাবেস বিলুপ্ত করতে হবে। দ্বিতীয় দাবি হলো প্রতিষ্ঠান
শিল্প প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে, কারণ এই রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণে বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, যে কারণে আমার শ্রমিকরা অনেকেই বেকার হয়ে গেছে। সেই সাথে গার্মেন্টস পরিচালনায় সবাইকে সমান সুযোগ দিতে হবে। আমরা দেখেছি ব্যাংকগুলোতে গেলে পরে অনেক গার্মেন্টস মালিক ব্যাংকে বলতেছে আমরা লোন পাই না, আমরা ব্যাংকের সুবিধা পাই না, যে কারণে আমাদের গার্মেন্টস বন্ধ করে দিতে হচ্ছে। তো এখানেও আমার শ্রমিকরা অনেক সাফারার হচ্ছে। সেই সাথে আমরা সকল শ্রমিক সেক্টরের শ্রমিকদের জন্য আমরা জাতীয় ন্যূনতম মজুরি আমরা দাবি করছি। এজন্যই যে এক এক সেক্টরে এক এক রকমের বেতন, একটা সেক্টরে দেখা যায় 15,000 টাকা বেতন, আর একটা সেক্টরে দেখা যায় 10,000 টাকা বেতন, কিছু জায়গায় দেখা যায় 5,000 টাকা বেতন। তো কাজেই এই সকল সেক্টরের শ্রমিকরা কিন্তু একই বাজারে বাজার করে, একই দরে কিন্তু তারা তরকারি যা কিছু কিনার কিনে। তো কাজেই তাদের জন্য একটা বৈষম্য হচ্ছে। তাই সরকারের কাছে আমরা এটাও দাবি জানাই যে একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করবে, সেই মজুরিতে সবাই এই মজুরির নিচে কেউ পাবে না। পাশাপাশি আমরা সকল শ্রমিকদের জন্য প্রত্যেকটা শিল্প অঞ্চলে হাসপাতালের আমরা দাবি জানাচ্ছি, কারণ আমার শ্রমিক ভাই বোনেরা সাধারণ জ্বর ঠান্ডা হলে পরেও তারা ডাক্তারের কাছে গেলে 500-700 টাকা ভিজিট দিয়ে তাদের ডাক্তার দেখাতে হয়। যেমনটি শুনছিলেন, আজকে কিন্তু তারা 60টি দাবি নিয়ে কিন্তু তারা এই বাইপেলে অবস্থান করছেন। তাছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি কিন্তু এখানে আমরা ধন্যবাদ অনেক আপনাকে। দর্শক, আশুলিয়া থেকে যুক্ত ছিলাম, দেখছিলাম শ্রমিকদের পতাকা র্যালি। দর্শক, এই মুহূর্তে একটু যেতে চাই নয়াপল্টনে। মে দিবস উপলক্ষে আজ নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি, সে খবর জানবো। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, বিএনপির সমাবেশ কখন শুরু হবে? তাছাড়া সমাবেশ শুরুর আগ মুহূর্তেই নেতাকর্মীরা আসতে শুরু করছেন কিনা জানাবেন। এছাড়া সমাবেশ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, তাও জানতে চাই। বটসী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, মহান মে দিবস উপলক্ষে আজ বিএনপির শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় এই নয়াপল্টনে। এখানে আমি যদি একটু দেখাই, যেহেতু গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল খুব, যার কারণে রাস্তাঘাটে পানি উঠে যায়, সে কারণে এখন পর্যন্ত এখানে তেমন কোনো লোকের সমাগম না হলেও কিছু লোক আসতে শুরু করেছে। যেহেতু মূল আনুষ্ঠানিকতা 2:30টার পর বেলা 3টা নাগাদ এখানকার বিএনপি যে চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি এখানে আসবেন, তিনি এখানকার প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই মঞ্চে নিরাপত্তা বাহিনীরা এসেছেন এবং তারা পুরো জায়গাটি পর্যবেক্ষণ করে দেখছেন। নিরাপত্তার স্বার্থেই এই চেকিংটা হচ্ছে। আর আশেপাশের অবস্থা যদি একটু দেখাই, এখানে সাধারণ শ্রমিকরা আসতে শুরু করেছেন, যদিও এখন পর্যন্ত খুব বেশি ভিড় না হলেও কিছুটা ভিড় হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় বাড়বে বলে আমরা বলতে পারি। যদি একটু পেছনের দিকে যাই মটসী, এই 2026-এর এই মে দিবস বিএনপি যেভাবে পালন করছে, ঠিক 2023-24 সালের চিত্রটি ঠিক এরই ব্যতিক্রম ছিল, যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন এবং বিরোধী দলীয় নেত্রী ছিলেন। তার উদ্যোগে যখন এই মে দিবসের সমাবেশগুলো করা হতো, তখন কিন্তু তখনকার যে ক্ষমতাসীন দল ছিলেন এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন, তারা কিন্তু বেশ হামলার শিকার পড়তে হয় তাদের দ্বারা। তখন বিএনপি এই সমাবেশ ঠিক এইভাবে করতে পারেনি। তাই সরকার গঠন করার পর দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর এই মহান মে দিবসে বিএনপি একটি বড় পরিসরে সমাবেশের আয়োজন করেছে, যেখানে দলটি বলছে লক্ষাধিকের উপরে বেশি লোকজন এখানে আসবেন এবং এই মঞ্চ থেকে এবারের যেই বিএনপির নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশের। ধন্যবাদ মাহিলা, আপনি থাকবেন সেখানে পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা যুক্ত হব, এর আপডেট জানবো। দর্শক, নয়াপল্টন থেকে মে দিবসের যে সমাবেশ হবে বিএনপি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম। দেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ ধরায় আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম বুদ্ধ পূর্ণিমা। রাজধানী সহ সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা হবে। এছাড়াও রয়েছে প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। গোটা মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় করা হবে বিশেষ প্রার্থনা। এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, বুদ্ধের পঞ্চনীতি আত্মিক, পারিবারিক ও সামাজিক উন্নয়নে অনন্য এক দিক নির্দেশনা। আর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বিশ্বে সংঘাত, বিদ্বেষ,
ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে তার মানবিকতা ও শান্তির বাণী গুরুত্বপূর্ণ প্রেরণা হতে পারে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 70 এমপি প্রথমবার আসায় নিয়মে কিছুটা ব্যত্যয় হলেও স্পিকার ও ডেপুটি স্পিকার দারুণভাবে অধিবেশন পরিচালনা করেছেন বলছেন বিশ্লেষকরা। তবে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে নয়, বেশি সময় ব্যয় হয়েছে রাজনৈতিক মতাদর্শের বিতর্ক নিয়েই। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপির মতের সাথেই হাঁটতে হবে বিরোধীদের, সেই বার্তা দিয়েছে এই অধিবেশন। নুরনবী সরকারের প্রতিবেদন। জাতীয় সংসদ 24 জুলাইয়ের রক্তাক্ত পথ ধরে জাতি পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। 25 কার্যদিবসে শতাধিক বিল পাস, প্রাণবন্ত বিতর্কে শেষ হলো প্রথম অধিবেশন। সংসদীয় গণতন্ত্রের এই যাত্রায় সরকারি ও বিরোধী দল পয়েন্ট অফ নো রিটার্নে যায়নি বলে অভিমত বিশ্লেষকের। জেনারেলি আমি বলবো যে আপনার অধিবেশন ভালো গিয়েছে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পার্লামেন্টের মধ্যে দেখা গেছে। আমি তো মনে করি যে পার্লামেন্টের স্পিকার হিসাবে মেজর হাফিজ অত্যন্ত ভালো করেছেন। প্রথম অধিবেশন নিঃসন্দেহে প্রাণবন্ত হয়েছে এবং এখানে যদি আপনারা দেখেন যে অধিকাংশ সংসদ সদস্য নতুন বা প্রথমবারের মতো নির্বাচিত হয়ে আসছেন বিদায় রুলস অফ প্রসিডিওরের যে প্রয়োগ সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। গেল সরকারের বেশ কিছু অধ্যাদেশকে আইনে পরিণত করেছে এই সংসদ। তবে নির্বাহের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এমন অধ্যাদেশগুলো আপাতত সিদ্ধান্ত হয়নি। সরকারি দল চাচ্ছেন যে রাষ্ট্রের এক্সিকিউটিভ বডির হাতে ক্ষমতাটা যেন থাকে আগের মতোই, এবং এক্সিকিউটিভ বডি যেন বিচার ব্যবস্থা বা অন্যান্য বিভাগের উপরে তার নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। তো এটা কিন্তু আসলে ধরেন আমাদের জুলাই অভ্যুত্থান তার স্পিরিট এটার বিপক্ষে চলে গেছে এবং সাধারণ মানুষের কাছেও মনে হয়েছে যে এটা সেই অর্থে হয়তো গ্রহণযোগ্য না। গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে প্রশ্ন না রেখে আলাপ আলোচনা করে সমঝোতার মধ্য দিয়ে আপনার পরবর্তীতে সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত। হাম পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট সহ জনসম্পৃক্ত বিষয়ে সরকারি ও বিরোধী দল কম সময় ব্যয় করেছে বলে অভিমত বিশ্লেষকের। বিশ্লেষকরা বলছেন বেশি বিতর্ক হয়েছে রাজনৈতিক আদর্শগত অবস্থান নিয়ে। সঠিক সময়ে সঠিক পয়েন্টগুলো তুলতে পারছেন কিনা সেই জায়গায় আমরা বড় দুর্বলতা দেখেছি যে বিরোধী দলের আলোচকদের মধ্যে একজন দুইজন বাদে অধিকাংশ সদস্যই তারা এমন কোনো আলোচনা তুলে আনতে পারেননি বা ক্ষুরোধার বক্তব্য আনতে পারেননি যেটা মানুষকে আপনার বা সংসদের আলোচনাকে প্রাণবন্ত করে তুলতে পারে। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মানে উপেক্ষা করে এমন কিছু রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যেগুলো নিয়ে আগামী 10 বছর হয়তো আলোচনা চলতেই থাকবে। সংসদের এই অধিবেশনকে 100 থেকে সর্বোচ্চ 70 মার্কস দিতে চান রাজনীতি বিষয়ক শিক্ষকরা। এইটাতে 10-এর মধ্যে যদি আমি বলি আর কি 6 থেকে 7-এর মধ্যে আমি মার্কস দিতে চাই। রুলস অফ প্রসিডিওর মেনেছেন কিনা, আলোচনা বিষয়বস্তুগুলো কি, আমি সর্বোচ্চ 6 পর্যন্ত দিতে পারি। সংসদে উত্থাপিত আকারে ইন্টারন্যাশনাল সরকার 71 ঢাকা। দেশব্যাপী আয়োজিত খেলাধুলা ভিত্তিক প্রতিযোগিতা নতুন করে স্পোর্টসের উদ্বোধন করতে আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবার তার সিলেট সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সফর সফল করতে চলছে জোরালো প্রস্তুতি। আজিজ জাফরান ও মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট সফরে প্রথমেই শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 40 কিলোমিটার দীর্ঘ বাসিয়া খালের 23 থেকে 24 কিলোমিটার অংশ পুনর্খনন করা হবে। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন ও কর্মসংস্থান সৃষ্টির ঘোষণার অপেক্ষায় সিলেটবাসী। আমরা অনেক খুশি এবং সিলেটের সাধারণ জনগণ অনেক খুশি, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেটে আসছেন। পুরো সিলেটবাসী প্রত্যেকটা নাগরিকের ওনার কাছে আসলে অনেক বেশি প্রত্যাশা আছে। আর সবচেয়ে বড় কথা উনি সিলেটের জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটা আমাদের সিলেটবাসীর জন্য তো স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসটা অন্যরকম থাকবে। আমাদের যে নদী থেকে শুরু করেছিলেন জিয়াউর রহমান, সেই নদীর খাল খননের মাধ্যমে উনিও শুরু করবেন। আনন্দ মুহূর্ত পরিবেশ চলতেছে সিলেটে। তো আমরা আশা করব উনি সরকারে আসার পরে যে পদক্ষেপগুলো নিয়েছেন এতে বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ করতে খুব বেশি একটা সময় লাগবে না। ওনার জন্য আমরা দোয়া কামনা করি, উনি যেন যাতে দেশের উন্নয়ন সুন্দরভাবে করতে পারেন। সিলেটের মানুষ অত্যন্ত খুশি ওনার আগমনে এবং উনি সবসময় দেশের ভালো কাজকর্মের ব্যাপারে চিন্তা ভাবনা করেন, এটা আমরা সবসময় জানি।
পরে সিলেট স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকার প্রধান। এ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেট এখন উৎসব মুখর। সিলেটিরা আতিথ্যপরায়ণ, সুতরাং আমাদের একজন বড় আত্মীয় সিলেট আসছেন, এই আশাটাকে স্মরণীয় করে রাখতে আমরা দলমত নির্বিশেষে আমরা কাজ করছি। শিশু কিশোরদের খেলাধুলায় মনোযোগ বাড়াতে ফুটবল, ক্রিকেট, হকি সহ 7টি প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। আর এর উদ্বোধন হবে পুণ্যভূমি সিলেট থেকে। পিন্টু হাজং, ৭১। দর্শক, এই মুহূর্তে চীন মন্ত্রী সম্মেলনে মে দিবস উপলক্ষে কথা বলছেন রাষ্ট্রপতি। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। তিনি শ্রম আইন 2006 প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরো বিস্তৃত করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সুপ্রিয় ভাই ও বোনেরা, সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টি পাট কল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। মালিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ, শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থা সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা ও শ্রমিক মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ প্রদান করতে এই সরকার সচেষ্ট। কোনোভাবেই এই অধিকারকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 পাস করেছে। এটা চীনমন্ত্রী সম্মেলনে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।